আমার তরুণ বন্ধুদের এবং তার পরিজনদের উদ্দেশ্যে আজকের উপস্থাপনা। প্রেম একবারে এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে তো এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারে এসেছিল নীরবে। কি ব্যাপার শিখা দেবী, প্লাবনবাবুর সাথে তোমার কি প্রেমের বিয়ে? কিন্তু আমি যেন শুনেছিলাম। কেন সুলতাদি, বিয়ের পর কি প্রেম করা যায় না? আরে না না, তা যাবে না কেন, এমনি বললাম। তোমার গানের গলাটি ভাই ভারী মিষ্টি। যা, কি যে বলো না। এই প্লাবন অফিসে বেরিয়ে গেল তো, তাই জামা কাপড়, এই বিছানা, ঘরদুয়ার এইসব পরিষ্কার করতে করতে আপন মনে একটু গান চলে আসে, ওই আর কি। হ্যাঁ, মানে মনের কথা বেরিয়ে আসে। না যাই ভাই, তোমার সাথে গল্প করলে আমার এখন চলবে না। বিল্টুর মর্নিং স্কুলের ছুটি হয়ে গেল বোধহয়, পরে বিকালে গল্প করা যাবে খন। হ্যাঁ ভাই, এসো কিন্তু। প্রেম একবারে এসেছিল নীরবে আমার প্রাণ। দূর বাবা, কে আবার এই অসময়ে আসে, ভালো লাগে না। ধুস। এ কি দীপদা, তুমি তুমি এখানে কি কি করে এলে? ভেতরে আসতে বলবে না? না মানে হ্যাঁ, মানে তুমি আমার এই বাড়ির ঠিকানা পেলে কি করে? যেখানে ইচ্ছে শক্তি প্রবল থাকে সেখানে উপায় ঠিক বের হয়েই যায়। না, এই সময় প্লাবন, মানে আমার স্বামী বাড়িতে নেই। জানি, রাস্তার মোড়ে অপেক্ষা করছিলাম। ও বেরিয়ে যাওয়ার পরেই বলছিলাম এভাবে বারান্দা থেকেই বিদায় করে দেবে। না মানে, আচ্ছা এসো ভেতরে। কিন্তু তুমি কি প্লাবনকে চেনো? আজকের প্রযুক্তির যুগে এটা খুব একটা অস্বাভাবিক নয়। ফেসবুকে আমি প্লাবন বসুর ছবি দেখেছি, আর প্রোফাইল থেকে নববিবাহিত শিখা বসু রায়ের ছবি দেখেছি। প্লাবনের নামটা জানলে কিভাবে? বিদেশ থেকে ফিরে তোমাদের মালদার বাড়িতে গিয়ে জানতে পারলাম প্লাবনবাবুর সাথে তোমার বিয়ে হয়েছে। তবে ওরা কেউ আমাকে তেমন পাত্তা দিল না, তাই আমি নিজের অদম্য ইচ্ছে শক্তিতে তোমার দমদমের ফ্ল্যাটের খবর জোগাড় করেছি। তোমার বুদ্ধিটা সেই আগের মতোই আছে দেখছি, শুধু কাজে এলো না, এই যা। শিখা, তুমি কোনো প্রশ্ন করবে না? তোমার মনকে জিজ্ঞাসা করো, ঠিক উত্তর পেয়ে যাবে। তাহলে আমি বলি, হ্যাঁ আমি মানছি তোমাকে দেওয়া কথা অনুযায়ী 1 বছরের মধ্যেই আমার ফিরে আসার কথা ছিল। থাক না দীপদা, আর ওসব পুরনো কথা তুলে কি লাভ? না শিখা, আমায় বলতে দাও, আমি একটু হালকা হই, তারপর আমি তোমায় কিছু বলতে চাই। কি আর বলবে, সেই তো একই ব্যর্থ প্রেমের কাহিনী, তাছাড়া তো আর কিছুই না। হ্যাঁ আমি জানি আজ তোমার সুখের জীবনে এ কাহিনী মূল্যহীন, তবু আমি বলবো, আর একটি কথা জানবো। বেশ, বলো তবে। তবে শোনো, এরপর দীপ তার হারিয়ে যাওয়া 2 বছরের ঝড়ঝঞ্ঝার জীবনের কাহিনী
শিখার সামনে মেলে ধরল। আসলে কলেজে দীপ এবং শিখার প্রেম ছিল সমস্ত প্রেমিক প্রেমিকার কাছে এক ঈর্ষার বিষয়। যখনই বন্ধুবান্ধবরা ওদের দুজনকে একসাথে দেখত, ওদের খোঁচা দিত, এই তো দীপ শিখা জ্বলে উঠেছে। পরের গল্প, যেখানে দীপ শিখাকে ছেড়ে ভাগ্যের সন্ধানে বিদেশে পাড়ি দিল। বছর খানেকের মধ্যে একটা চাকরি জুটিয়ে শিখাকে কথা দিয়েছিল সে ফিরে আসবে, কিন্তু নিয়তি বিরূপ ছিল। যেদিন দীপ ফিরে আসবে ঠিক করলো, প্লেনের টিকিট কাটতে গেল, সেদিনই হঠাৎ একটা দ্রুতগামী গাড়ি দীপকে ছিটকে ফেলে দিল। ক্ষত বিক্ষত দীপ, তাকে নিয়ে সকলে হাসপাতালে চলে গেল। তারপর দীপ দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শেষ পর্যন্ত ক্র্যাচে ভর দিয়ে বিদেশ থেকে দেশের পথে রওনা দিল। তারপর আরও 6 মাস কেটে গেছে। সেখান থেকে প্রতিনিয়ত সে শিখাকে খোঁজ করেছে। মালদায় শিখাদের পুরনো বাড়িতে গিয়েছিল দীপ, কিন্তু ততক্ষণে সব শেষ। শিখার বিয়ে হয়ে গেছে। শুধুমাত্র এইটুকু খবর সে জোগাড় করতে পেরেছিল শিখার বাড়ির থেকে। শিখার বাড়ির লোকেরা একদমই ভালো ব্যবহার করেনি দীপের সাথে। সেখান থেকেই দীপ তার শিখাকে খুঁজতে শুরু করলো। অনেক দিন অপেক্ষা করার পরও যখন তোমার কোনো খোঁজ পেলাম না, তখন বাধ্য হয়ে আমি... ঠিক আছে শিখা, তোমার কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা আমার নেই। আমি শুধু নিজেকে ধরে রাখতে পারিনি বলেই বিয়ের পরও তোমাকে দেখতে ছুটে এসেছি। শুধু একটা প্রশ্ন ছিল, তুমি কি আমাকে সেই আগের মতোই ভালোবাসো? তুমি আমায় আর কোনো প্রশ্ন করো না দীপদা। তুমি চলে যাও। আমার জীবনে এই অভিশপ্ত দীপশিখা চালাতে আর এসো না। চলে যাও তুমি, চলে যাও, চলে যাও তুমি। ঠিক আছে শিখা, আমি চলে যাচ্ছি। শুধু একটি শেষ আবদার রাখবে? কি আবদার? তোমার হাতটা শেষবারের মতো স্পর্শ করব। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নৃত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। জীবনটা তো আর কাব্য নয় দীপদা। আমি এখন পরস্ত্রী। আমি বিশ্বাসঘাতিনী হতে পারবো না। তুমি চলে যাও দীপদা। তুমি চলে যাও। তুমি চলে যাও দীপদা। তুমি চলে যাও। তুমি চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কখনো চাইলেও আমাকে দেখতে পাবে না। এই জন্মে দীপশিখা জ্বলল না, হয়তো অন্য কোনো জন্মে। কি ব্যাপার, তোমার আজ এত দেরি হলো? আর বলো না, আজ আমাদের ট্রেনটা যেই না প্ল্যাটফর্মে ঢুকলো, সবাই চিৎকার করে উঠলো, সুইসাইড সুইসাইড। আমিও কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। দেখলাম এক জলজ্যান্ত মানুষ কিছুক্ষণ আগেও যে বেঁচে ছিল, এখন সেই মানুষটাই লাশ। জানো শিখা, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আচ্ছা,
আচ্ছা শিখা, তুমি বলো, এই তো মানুষের জীবন, তাই না? ওই ওই লাশ দেখতে দেখতেই আর গল্পগুজব করতে করতেই একটু দেরি হয়ে গেল। লোকটার লোকটার কি রঙের জামা পরা ছিল গো? কেন বলো তো? ও হ্যাঁ 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 হ্যাঁ, নীল 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 জামা। আর 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 প্যান্ট প্যান্ট কি 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 রঙের ছিল? উফ শিখা, তুমি এমনভাবে জেরা করছো না, মনে হচ্ছে যে সুইসাইড করেছে তাকে তুমি চেনো বা সে তোমার নিকট কেউ। বলো না প্লিজ, একটু মনে করে প্লিজ বলো না। কি রঙের প্যান্ট, কি রঙের, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে অ্যাশ কালার। আর হ্যাঁ জানো, ওর হাতে একটা সোনালি বেল্টের ঘড়িও ছিল। কি বলছো তুমি? এ তো আমার দীপ্তা। দীপ্তা মানে মানে তোমার সেই কলেজ লাইফের বন্ধু? সে এখানে আসবে কি করে? সে আজ এখানে এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, চলে যেতে বলেছি তাকে। তুমি ঠিক করনি শিখা। তোমার ভালোবাসার মানুষকে তুমি এভাবে কেন তাড়িয়ে দিলে? হয়তো এই আঘাতটা বেচারা নিতে পারেনি, তাই এই পথ বেছে নিয়েছে। হায় ঈশ্বর! বরাবরই দীপুদা বড় অভিমানী ছিল, বড় অভিমানী প্লাবন। আমি আর সহ্য করতে পারছি না প্লাবন, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। সেজে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।